গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? এখন ভালো আছি গো। এখন হসপিটাল থেকেই তো শুক্রবার দিন এলাম, নার্সিংহোম থেকে। তারপরে তোমার এখন তো ঠিক আছে, মানে এখন একটু দুর্বলতা আছে, বাকি এমনি ঠিক আছি। ডেঙ্গু হয়ে গেছিল আমার, যে এই আর কি। খুব ভুগলাম কদিন, সব ক্লাস ক্লাস সব বন্ধ। তোমাদের তো তো ঠিক আছে ধরো। হুম। হ্যাঁ, রুটিন তো এখন মোটামুটি ভালো আছে আর কি। এখন এমনি একটু উইকনেস আছে, তো বাকি এমনি ঠিক আছে আর কি। আচ্ছা, তোমাদের কি আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়িয়েছিলাম, একটু বলো তো আমাকে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়িয়েছিলাম। আচ্ছা, রিঅ্যাকশন মেকানিজম হয়েছিল আমি জানি। না, আমি চাইছি আজকে একটা ওই ফিজিক্যালের চ্যাপ্টার পড়িয়ে দিতে আর কি। অনেকদিন আসলে আমারও এইসবের মধ্যে আমি নেই, তাহলে মানে আমার ইয়েটা প্রিপেয়ার করা নেই। এরপরে কি মানে অর্গানিকটা একটু ইয়ে হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা পড়িয়ে দিচ্ছি। তারপরে ওদিকে তোমার আমরা ইয়েটা করবো, এই কি বলে বাকি যেগুলো আছে অর্গানিক পদ্ধতি থেকে আবার শুরু করবো। ঠিক আছে। আজকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা শুরু করছি। হ্যাঁ। চলো। বোর্ড দেখা যাচ্ছে? ওইটা এটা মনে হচ্ছে না এখানে। রাসায়নিক সাম্যাবস্থা। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, দেখা দেখা যাচ্ছে তো সব ঠিকঠাক? ওকে, চলো। দেখো, রাসায়নিক সাম্যাবস্থা মানে কি প্রবীণ কথা? রাসায়নিক সাম্যাবস্থা তো আমরা পড়বো। হ্যাঁ, যে রাসায়নিক সাম্যাবস্থা কখন হচ্ছে। সাম্যাবস্থা এখানে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম হতে পারে, ভৌত সাম্যাবস্থা হতে পারে, আর হচ্ছে তোমার গিয়ে রাসায়নিক সাম্যাবস্থা হতে পারে। তো সেই রাসায়নিক সাম্যাবস্থা বিষয়টা কিরকম, হুম, রাসায়নিক সাম্যাবস্থা বিষয়টা কিরকম যেটা আমরা আসবো তার আগে একটা সূত্র বলবো আমরা এখানে। কি সূত্র? যার নাম হচ্ছে ল অফ মাস এক্সন, বলা হয় ভর ক্রিয়া সূত্র। হুম। প্রথম হচ্ছে এটা বড় করি। প্রথম হচ্ছে ভর ক্রিয়া সূত্র। ল অফ মাস অ্যাকশন।
ল অফ মাস অ্যাকশনটা কি? ধরে নাও একটা বিক্রিয়া হচ্ছে, ধরে নাও একটা বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়াটা কিরকম? না ধরো এরকম হলো যে এ প্লাস বিবি থেকে সিসি প্লাস ডিডি, এটা একটা রিয়েকশন। তো এই রিয়েকশনটার ক্ষেত্রে বলা হলো যে এই বিক্রিয়াটা যেটা হচ্ছে, এই বিক্রিয়াটার কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়াটির বিক্রিয়া হার কি হবে না, আর ইজ প্রপোর্শনাল টু বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক, এ টু দি পাওয়ার এ অ্যান্ড বি টু দি পাওয়ার অফ বি। এই সক্রিয় ভরটা কি? সক্রিয় ভর হচ্ছে তোমার গিয়ে মনে রাখতে হবে যে সক্রিয় ভর তরল বা যদি দ্রবণের ক্ষেত্রে বলি তাহলে আমরা মোলার গাঢ়ত্ব ধরবো, গ্যাসের ক্ষেত্রে বললে আমরা আংশিক চাপ ধরবো, ঠিক আছে? আমরা গ্যাসের ক্ষেত্রে বলবো আংশিক চাপ, এবং তরল বা যদি দ্রবণের ক্ষেত্রে হয় তাহলে আমরা বলবো তোমার হচ্ছে গিয়ে যে তোমার হচ্ছে কি বলে মোলার গাঢ়ত্ব, মোলার কনসেন্ট্রেশন। হ্যাঁ, মোলার কনসেন্ট্রেশন। তো আমি এটা নোটসটা পাঠিয়ে দেবো তোমাদেরকে, এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রেডি করাই আছে। তাহলে এটা হচ্ছে তোমার গিয়ে ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র বলা হলে যে কোনো মুহূর্তে কোনো বিক্রিয়া হার কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়া হার বিক্রিয়কের সক্রিয় ভরের সঙ্গে সমানুপাতিক। এটা আর প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এ অ্যান্ড বি টু দি পাওয়ার অফ বি। ঠিক আছে, এবার আমরা চলে যাব সাম্যাবস্থাটা কি, সাম্যাবস্থা বা সাম্যাবস্থা কখন হবে সেই পুরো বিষয়টা আমরা এবার দেখব। সাম্যাবস্থা, সাম্যাবস্থা কাকে বলে? ধরে নাও একটা রিয়েকশন আছে, যে এক্স এ প্লাস ওয়াই বি, ধরো পিসি প্লাস কিউডি, এটা আছে ধরো একটা রিয়েকশন। এই রিয়েকশনে দেখো দুটো বিক্রিয়া, একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, এই যে উভমুখী বিক্রিয়া, এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া, এবং এইটাকে বলা হয় সম্মুখ বিক্রিয়া। বলা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, সামনের দিকে যেটা যাচ্ছে সেটা সম্মুখ বিক্রিয়া, ফরওয়ার্ড রিয়েকশন বলে ইংরেজিতে। আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়েকশন, বা বলা হচ্ছে তোমার গিয়ে বিপরীত বিক্রিয়া। ব্যাকওয়ার্ড রিয়েকশন, ঠিক আছে, ব্যাকওয়ার্ড রিয়েকশন। এই যে সম্মুখ বিক্রিয়া হচ্ছে, ধরো এই সম্মুখ বিক্রিয়াটা যদি বলি আমরা হার, বিক্রিয়া হার কত, সম্মুখ বিক্রিয়া হার আর এফ ইজ প্রপোর্শনাল টু কি হবে, আর এফ প্রপোর্শনাল টু হয়ে যাবে, দেখো এটার ক্ষেত্রে বিক্রিয়ক কোনগুলো, এ আর বি, তাহলে এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড বি টু দি পাওয়ার অফ ওয়াই, এটা হতে পারে। কারণ আর এফ সমান আমি এখানে কে নিতে পারি একটা, এখানে বিক্রিয়ার এখানে আমি একটা কে নিতেই পারি, বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয় যাকে, এ টু দি পাওয়ার এ এন্ড বি টু দি পাওয়ার বি, তাই তো? এটা বিক্রিয়ার হার ধ্রুবক কেটা, তাহলে এখানে আমি লিখছি কে এফ ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড বি টু দি পাওয়ার অফ ওয়াই, এটা হবে, তাই তো? এটা ফরওয়ার্ড রিয়েকশনের জন্য। আর যদি আমরা ব্যাকওয়ার্ড রিয়েকশনের জন্য বলি তাহলে আরবি প্রপোর্শনাল টু, এখানে বিক্রিয়ক কোনগুলো, এখানে বিক্রিয়ক হচ্ছে তোমার গিয়ে সি আর ডি, তাহলে আরবি প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার পি অ্যান্ড ডি টু দি পাওয়ার কিউ, তাহলে হচ্ছে আরবি সমান আমি লিখতে পারি কে বি ইন্টু কনসেন্ট্রেশন সি টু দি পাওয়ার পি ইন্টু ডি টু দি পাওয়ার অফ কিউ। এবং সাম্যাবস্থা কাকে বলে? সাম্যাবস্থা হচ্ছে তোমার গিয়ে, সাম্যাবস্থা হচ্ছে যে যখন বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হার সমান হবে, যখন বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হার সমান হবে, তখন আমরা তাকে বলবো সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় কি হচ্ছে না, সাম্যাবস্থায় আর এফ সমান হচ্ছে তোমার গিয়ে আর বি, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হার সমান হচ্ছে। তাহলে লিখতে পারি আমরা কে এফ ইন্টু এ টু দি পাওয়ার অফ এক্স and b to the power of y equals to kb into c to the power p into d to the power of q, ঠিক আছে? তাহলে kf কি বললাম, kf ইন্টু হয়েছিল তোমার গিয়ে a to the power x into b to the power y equals to kb into c to the power p into d to the power of q। তাহলে k by kb সমান c to the power p into d to the power q by a to the power x into b to the power of y।
এই কে বাই কে বি এটাকেই বলা হয় কি, এটাকে বলা হয় কে ইকুইলিব্রিয়াম, সাম্য ধ্রুবক। এটাকেই বলা হচ্ছে সাম্য ধ্রুবক, এটাকে বলা হচ্ছে সাম্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু আমরা পেলাম সি টু দি পাওয়ার পি ইন্টু ডি টু দি পাওয়ার কিউ বাই হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে তোমার কি বি টু দি পাওয়ার ওয়াই। ধরে নাও আমি এরকম রিয়েকশন না লিখে রিয়েকশনটাকে একটু সোজা করে দিচ্ছি। হ্যাঁ, এটা আশা করি এই অবধি বুঝতে পেরেছো সবাই? এই অবধি বুঝতে পেরেছো তো সবাই? কারো সমস্যা নেই তো? সৌম, ঋতুপ্রীতা, যারা আছো, অতীন্দ্রনাথ, অতীন্দ্রনাথ হচ্ছে নতুন, দেবু বুঝতে পেরেছো নিশ্চয়ই, রিনু যারা আছো প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখো আমরা একটু সোজা করে নিচ্ছি রিয়েকশনটাকে। রিয়েকশনটা আমি একদম এরকম একটা রিয়েকশন লিখছি যে এ এ প্লাস বি বি, এটা থেকে হচ্ছে সি সি, মনে রাখতে সুবিধা হবে, প্লাস ডিডি। ঠিক আছে, আচ্ছা তো দেখো এই কে ইকুইলিব্রিয়াম এটা হচ্ছে তিন রকমের, কি কি? একটা হচ্ছে কেসি, একটা হচ্ছে কেপি, আর একটা হচ্ছে তোমার গিয়ে কে এক্স। এই তিন রকমের হয়। অর্থাৎ এই সক্রিয় ভরটা, সক্রিয় ভরটা যে সব সময় তোমার মোলার গাঢ়ত্ব থাকবে তা নাও হতে পারে, কখনো তোমার পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপের ফর্মে থাকতে পারে, আবার কখনো তোমার হচ্ছে গিয়ে মোলার ইয়ে মোল ফ্র্যাকশনের ফর্মেও থাকতে পারে। ঠিক আছে, তো দেখো এটার জন্য আমরা লিখতেই পারি এটার জন্য যে কেসি সমান হচ্ছে, কেসি সমান হচ্ছে তোমার গিয়ে সি টু দি পাওয়ার অফ সি, ডি টু দি পাওয়ার অফ ডি, এ টু দি পাওয়ার অফ এ অ্যান্ড বি টু দি পাওয়ার অফ বি। ঠিক আছে, এটা কেসি সমান। এই কেসিটা কি? কেসিটা এই এখানে কনসেন্ট্রেশন এ, কনসেন্ট্রেশন বি, কনসেন্ট্রেশন সি এবং কনসেন্ট্রেশন ডি হচ্ছে তোমার গিয়ে, ডি হলো সাম্যাবস্থায় যথাক্রমে বি এর মোলার গাঢ়ত্ব। ঠিক আছে, কেসি তো চলে যাচ্ছে কেপি তে, পিসি টু দি পাওয়ার সি, পিডি টু দি পাওয়ার ডি, পিএ টু দি পাওয়ার এ ইন্টু পিবি টু দি পাওয়ার বি। এখানে পিএ, পিবি, পিসি এবং পিডি হচ্ছে কি হলো যথাক্রমে সাম্যাবস্থায় এ বি সি ও ডি এর আংশিক চাপ। আংশিক চাপ। আর কে এক্স সমান কি লিখবো? কে এক্স সমান এক্স সি টু দি পাওয়ার সি, এক্স ডি টু দি পাওয়ার ডি, এক্স এ টু দি পাওয়ার এ টু এক্স বি টু দি পাওয়ার বি। এক্স এ, এক্স বি, এক্স সি, এক্স ডি হচ্ছে, এক্স ডি হলো সাম্যাবস্থায় আংশিক চাপ এবিসিডি এর। হ্যাঁ, সাম্যাবস্থায় এ বি সি ও ডি এর সরি ইয়ে কি বলে তোমার মোল ফ্র্যাকশন, মোল ভগ্নাংশ। তাহলে তিনটে ফরম্যাটে আমরা লিখতে পারি, হচ্ছে কেসি, একটা কেপি আর একটা হচ্ছে কে এক্স। এখন এই তিনটের মধ্যে আমরা রিলেশন বের করবো যে কেপি, কেসি এবং কে এক্স এর মধ্যে এদের রিলেশন গুলো কি কি। সেগুলো আমরা বুঝবো। হ্যাঁ, চলো প্রথম হচ্ছে তোমার কেপি ও কেসি এর সম্পর্ক। কেপি আর কেসির মধ্যে কি রিলেশন দেখতে হবে?
আমরা এখানে দেখো তিনটেই করেছি, ঠিক আছে। তাহলে পিভি ইকুয়ালস টু কি হয়, এনআরটি। তাহলে পি ইকুয়ালস টু এন বাই ভি আর টি। এন বাই ভি মানে দেখো মোল সংখ্যা বাই আয়তন যদি করি তাহলে আমরা কি পেয়ে যাবো, মোলার গাঢ়ত্ব পাবো। তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে লিখতেই পারি আমরা যে পি সমান আমরা লিখতে পারি সিআরটি। সিআরটি তাহলে পি এ ইকুয়ালস টু এখান থেকে লেখা যায় যে কনসেন্ট্রেশন অফ এ অফ আর টি। পিবি সমান লেখা যাবে কনসেন্ট্রেশন বি আর টি। পিসি সমান লেখা যাবে কনসেন্ট্রেশন সি আর টি। এন্ড পিডি ইকুয়ালস টু লেখা যাবে কনসেন্ট্রেশন ডি আর টি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গিয়ে পিসিপিডি। এখানে আমরা দেখো পেয়েছি যে কেপি সমান কি পেয়েছি, পিসি টু দি পাওয়ার সি, পিডি টু দি পাওয়ার ডি, পিএ টু দি পাওয়ার এ ইন্টু পিবি টু দি পাওয়ার অফ বি। তাহলে কেপি ইকুয়ালস টু, এখন পিসির জায়গায় আমি লিখতেই পারি যে কনসেন্ট্রেশন সিআরটি টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন ডিআরটি টু দি পাওয়ার ডি বাই কনসেন্ট্রেশন এআরটি টু দি পাওয়ার এ আর কনসেন্ট্রেশন বিআরটি টু দি পাওয়ার বি। তাহলে দেখো এখানে সমান আমি লিখতে পারি এই সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি, এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু আর টি টু দি পাওয়ার, ওপরে পাচ্ছি সি প্লাস ডি আর নিচে পাচ্ছি দেখো আমরা হচ্ছে গিয়ে আর টি টু দি পাওয়ার এ প্লাস বি। এটা হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা সমান আমি কেসি লিখতে পারি তো, কেপি সমান কেসি ইন্টু না আর টি টু দি পাওয়ার দেখো কি হচ্ছে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। তাহলে হচ্ছে তোমার গিয়ে কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এর ডেল্টা এনটা কি না, ডেল্টা এন সমান হচ্ছে তোমার গিয়ে সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। তাহলে কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার কি হচ্ছে ডেল্টা এন। এটা হচ্ছে তোমার গিয়ে মধ্যে রিলেশন কেপি এবং কেসির মধ্যে। পরীক্ষার সময় যেরকম ভাবে কোশ্চেন দেয়, অনেক সময় দিয়ে দেয় যে কেপি আর কেসির মধ্যে রিলেশনটা কি, কিরকম। ধরে নাও আমি রিএক্স এইচ টু প্লাস আই টু, এটা থেকে ধরো টু এইচ আই, তোমাকে জিজ্ঞাসা করা হলো যে এটাতে কেপি আর কেসি রিলেশনটা কি। এখানে ডেল্টা এন সমান কত বলো, ডেল্টা এন ইকুয়ালস টু এদিকে দেখো দুই আছে মাইনাস এদিকে দেখো এক প্লাস এক, কিন্তু সবগুলি কি থাকতে হবে, গেসিয়াস স্টেটে থাকতে হবে, অন্যথায় কিন্তু আমরা নেবো না। তাহলে কত হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাই ডেল্টা এন যদি জিরো হয় তাহলে কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার জিরো। ডেল্টা এন মানে জিরো, কারণ কি হচ্ছে কেপি সমান কেসি। তাহলে কেপি সমান কেসি এটা কখন হচ্ছে না, যদি ডেল্টা এন সমান জিরো হলে। ডেল্টা এন যদি জিরো হয় তাহলে কেপি সমান কি হবে, কেসি হয়ে যাবে। নেক্সট দেখো, ধরো আরেকটা রিয়েকশন লিখছি এন টু প্লাস থ্রি এইচ টু, সব গেসিয়াস ফরম্যাট ইয়েতে আছে ফরম্যাট। এটা থেকে হচ্ছে টু এন এইচ থ্রি। এটার জন্য বলো ডেল্টা এন সমান কত হবে, ডেল্টা এন সমান দুই মাইনাস এক প্লাস তিন, তাহলে হচ্ছে দেখো মাইনাস দুই, তাই তো? তাহলে কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার মাইনাস টু, তাই তো? এটা পাচ্ছি। তাহলে এখানে বড় কোনটা বলো, কোনটা বড় হচ্ছে, কেসিটা বড়। কেপি লেস দেন কেসি কখন, ডেল্টা এন লেস দেন জিরো হলে। কেপি লেস দেন কেসি হবে ডেল্টা এন যদি লেস দেন জিরো হয়। আরেকটা রিয়েকশন লিখছি ধরো যে পিসিএল ফাইভ, এটা গেসিয়াস ইয়েতেই আছে, থেকে পিসিএল থ্রি প্লাস সিএল টু। এটার ক্ষেত্রে যদি বলি ডেল্টা এন সমান কত না, ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান, মানে হচ্ছে এক হচ্ছে দেখো। তাহলে এখানে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ওয়ান, কারণ এখানে কোনটা বড়, কেপিটা বড়। তাহলে কেপি গ্রেটার দেন কেসি যখন ডেল্টা এন গ্রেটার দেন জিরো হলে। তাহলে এই তিনটে জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এবং রিয়েকশন তোমাকে দিয়ে দিতে পারে, জিজ্ঞাসা করতে পারে কেপি আর কেসির মধ্যে রিলেশনটা কি। আশা করি এই অবধি কোনো সমস্যা নেই, কারো যদি সমস্যা থাকে তাহলে বল। কেপি এবং কেসির মধ্যে রিলেশনটা আশা করি বুঝতে পেরেছো। এটা আশা করি বোঝা গেছে, সবাই সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই।
আচ্ছা, কেপিকেসি রিলেশন এবং তাদের মধ্যে রিলেশন কি করে বের করবে, কোশ্চেন কিরকম হয়। কেপিকে নিউমেরিক্যালস পড়তে পারো, একদম ডিরেক্ট অনেক সময় পড়ে যায়। হ্যাঁ, আশা করি সেটাতে কারো প্রবলেম নেই। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি কেপিকেসি হলো। এবার কেপি আর কেএক্স এর মধ্যে রিলেশন যদি বলে, কেপি ও কেএক্স এর মধ্যে সম্পর্ক একইভাবে তো ওরা বের করে নেবে। আমি আর বেশি ডিটেলে যাচ্ছি না, মানে আমি আর বের করে দেখাচ্ছি না, তোমরা বের করতে পারবে। কেপি সমান কেসি ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন, এটা হয়। কেপি সমান হচ্ছে কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন, এটা হয় তোমার হচ্ছে কেপি আর কে এক্স এর মধ্যে রিলেশন। আশা করি বের করতে পারবে এটা একইভাবে। ওই এক্স এর পি এর জায়গায় কি বসাবে, পি সমান, আমরা পি এর সমান কি জানি, মোট চাপ ইন্টু এক্স অফ এ। পিবি সমান আমরা কি জানি, পি ইন্টু এক্স অফ বি। মোট চাপ ইন্টু হচ্ছে তোমার গিয়ে মোল ভগ্নাংশ। জানি তো আমরা আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ করলেই তোমার হচ্ছে গিয়ে এটা হবে। ক্লিয়ার এই অবধি? চলো, কেপি কে এসি হলো, কেপি কে এক্স হলো, কেপি কে সি হলো। এবার কেসি কে এক্স এর মধ্যে যদি রিলেশন বের করতে বলে, কেসি ও কে এক্স এর মধ্যে রিলেশন, এটা কি করে বের করব না, কেপি সমান আমি কি পেয়েছি, কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। আবার কেপি আর কে এক্স এর মধ্যে পেয়েছি কেপি সমান কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। দুটোকে ইকুয়াল লিখতে পারি। তাহলে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন সমান কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে কেসি ইকুয়ালস টু হচ্ছে তোমার কি কে এক্স ইন্টু পি বাই আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। আশা করি এই অবধি কোনো সমস্যা নেই কারো, বলো। ঠিক আছে, চলো এবার আমরা এটা পড়বো, সেটা হচ্ছে সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য। এটা খুব ভালো করে দেখবে, এখান থেকে কোশ্চেন আসে খুব। হুম, দেখো ঠিক আছে। তোমরা আমার ফোন থেকে ইয়ে করতে পারছিলাম না, তোমরা যে চ্যাটটা দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, চলো। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। চলো, সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা খুব ভালো করে দেখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। প্রথম কথা হচ্ছে, লাস্টে কোশ্চেনটা করাবো, ছোট চ্যাপ্টার। হ্যাঁ, শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না এটা শেষ করতে। ধরে নাও এ থেকে পি, এটার জন্য সাম্য ধ্রুবক হচ্ছে কে ওয়ান। এটার জন্য সাম্য ধ্রুবক হচ্ছে কে ওয়ান। এ থেকে বি হচ্ছে, এটার জন্য কে ওয়ান পাচ্ছি আমরা। তাহলে এটা যদি ঘুরিয়ে লিখি, বি থেকে এ করে দিই, ধরো এটার জন্য কে টু, তাহলে কে টু সমান হচ্ছে তোমার কি, এটা কি হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে।
যখন আমি এটাকে ঘোরাবো তখনই কি হয়ে যাবে, কে টু সমান হচ্ছে 1/k1, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? কে টু সমান হচ্ছে 1/k1। ওকে, এটা গেল 1 নাম্বার। এগুলো লিখে নাও। 2 নাম্বার, 2 হচ্ছে তোমার কি, যে ধরো আমি একটা রিয়েকশন দিচ্ছি যে এ থেকে বি, এটার জন্য k1, তাহলে আমি যদি n মাল্টিপ্লাই করি এন এ থেকে এন বি, তাহলে কে টু সমান কি হবে, k1 টু দি পাওয়ার n। কি হবে, যদি n মাল্টিপ্লাই করি তাহলে ওটা টু দি পাওয়ারে চলে যাবে। যদি আমি ভাগ করতাম একই রকম হতো। 3 নাম্বার ধরো এরকম লিখছি যে এ থেকে বি, ধরো k1, তাহলে 1/n ইন্টু এ, 1/n ইন্টু বি, ধরো k2 সমান কি হবে, k1 টু দি পাওয়ার 1/n হবে। তুমি যা মাল্টিপ্লাই করবে তাই উপরে পাওয়ারে আসবে, ঠিক আছে? 1/n যদি মাল্টিপ্লাই করি তাহলে 1 আসবে, যদি n মাল্টিপ্লাই করি তাহলে n আসবে, যা থাকবে তাই হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য আছে, এটা মনে রাখতে হবে। আশা করি যদি বুঝতে পেরেছো। 4 নাম্বার, ধরে নাও এ থেকে বি, এটার জন্য পেলাম k1, বি থেকে সি, এটার জন্য পেলাম k2, সি থেকে ডি, এটার জন্য পেলাম k3, ধরো ডি থেকে ই, এটার জন্য পেলাম k4। আমি চারটেই যোগ করে দিচ্ছি। যোগ করলে কি পাবো দেখো, বিবি কেটে যাবে, সিসি কেটে যাবে, ডিডি কেটে যাবে। তাহলে এ থেকে ই, এটার জন্য কি হচ্ছে না, কে ধরে নিচ্ছি, কে সমান কি হবে, মাল্টিপ্লাই করবো এগুলোকে, k1 ইন্টু k2 ইন্টু k3 ইন্টু k4। এটা হচ্ছে তোমার গিয়ে এর ইকুয়েশন। আশা করি এটা বুঝতে পেরেছো প্রত্যেকে। বলো যদি কারো সমস্যা আছে। সমস্যা আছে কারো এটাতে? এই অবধি বুঝতে পেরেছো কি পারোনি, এখন বলে দাও। বোঝা গেছে, আচ্ছা। হ্যাঁ, এখান থেকে একটা অঙ্ক করাবো আমরা। ছোট ছোট কোশ্চেন দেবে এখান থেকে, মনে রাখবে, কোনো বড় কোশ্চেন দেবে না, যে বিরাট বড় কোশ্চেন দিয়ে দিবে তা কিন্তু মোটেই না। তোমাকে ছোট ছোট কোশ্চেন দিয়ে বলবে যে এটার জন্য কি হবে। ধরো তোমরাই বলবে, আমি বলবো না, একটা কোশ্চেন বলছি। বললাম n2 + 3h2, 2nh3। n2 + 3h2 থেকে 2nh3। এবার এটার জন্য যদি ধরো k1 হয়, তাহলে nh3 থেকে হাফ ইন্টু +3/2h2, এটা k2 হলো। এখন k1 আর k2 এর মধ্যে সম্পর্ক কি, k2 এর সম্পর্ক, k1 ও k2 এর মধ্যে কি সম্পর্ক হবে এটা বলো। দুটো রিয়েকশন তোমাকে দেওয়া আছে, দুটো ইয়ে বলা আছে তোমাকে, বলো k1 আর k2 এর মধ্যে কি রিলেশন। এটা সলভ করে বলো, তোমরাই বলো। সৌম্য, ঋতুপ্রীতা, দেবু, যারা আছো প্রত্যেকে বলো। অতীন্দ্রনাথ, রেণু, সত্যজিৎ, বলো।
সৌম্য বলো। K1 সমান 1/2 K2। আচ্ছা, না হয়নি, কারুরই হয়নি। দেখো, প্রথম হচ্ছে যে এখানে কি ছিল, রিঅ্যাকশন ছিল N2 + 3H2 থেকে 2NH3, তাই তো? তো এটার জন্য আমি কি লিখতে পারবো বলো? এটার জন্য আমি লিখতে পারবো NH3 তার স্কোয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ N2 ইন্টু কনসেন্ট্রেশন 3H2 তার কিউব, এটা হবে। আর এটার জন্য কি লিখতে পারবো বলো? এটার জন্য দেখো কে ডট লিখছি আমি, এটার জন্য K1, সরি, এটার জন্য K2। তো K2 সমান আমি কি লিখতে পারবো? N2 টু দি পাওয়ার হাফ H2 টু দি পাওয়ার 3/2 বাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ NH3। আচ্ছা, দেখো তো, এই যে K2টা আছে, এটা K1 এর রেসিপ্রোকাল কিনা। হ্যাঁ, এবং তার সাথে কি হচ্ছে, তার সাথে স্কয়ার আছে। তাহলে K1 সমান আমি লিখতে পারি 1/K2 তার স্কয়ার। কি হবে? K1 সমান হচ্ছে 1/K2 তার, K2 টু দি পাওয়ার হাফ হবে, সরি, মানে যেহেতু টু দি পাওয়ার হাফ হচ্ছে, কি হচ্ছে, K2 টু দি পাওয়ার হাফ। তার মানে হচ্ছে K1 সমান হচ্ছে তোমার গিয়ে 1/√K2। এত কিছু না করেও তোমরা ডিরেক্টলিও বলতে পারো। ডিরেক্টলি কি করে বলবে? ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে, এত কিছু করারই দরকার নেই। এই যে প্রথম ইকুয়েশনটা আছে, এটাতে 2NH3 ছিল, এখানে কি ছিল, আছে NH3 আছে। তার মানে এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে হাফ N2 প্লাস 3/2H2 থেকে 2NH, এই NH3। তখন এটা কি হয়ে যাবে? K1 টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। আমি হাফ গুণ করেছি, তখন K1 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √K1। এবার দেখো, এই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটার উল্টো দিকে ঘোরানো। হ্যাঁ, এটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, তো ঘুরিয়ে দিলে কি হয়, রেসিপ্রোকাল হয়ে যায়। তাহলে K2 সমান 1/√K1, তাহলেই হবে, এটাই হবে উত্তর। আর কি? তাহলে উত্তরটা হবে তোমার হচ্ছে গিয়ে, তাহলে তোমার হচ্ছে K2 সমান হচ্ছে 1/√K1, বাস এটা হচ্ছে তোমার গিয়ে আমরা পাবো। বোঝা গেল? চলো, বোঝা গেল এটা? এটা অঙ্ক দেবো? আচ্ছা, আমি আগে বলেছি, ও আচ্ছা তুমি বলেছো। ও আচ্ছা, দেখিনি, যাই হোক। কি বলছে, সত্যি? ও আচ্ছা, ঠিক ঠিক, হ্যাঁ ঠিক আছে, সত্যি বুঝতে পারিনি আমি। ওকে, ঠিক আছে। চলো আর একটা কোশ্চেন দিই তাহলে, করে দেখো। ধরো, এটার জন্য ধরো হচ্ছে K1, এটা হচ্ছে K2। এবার বলো K1 আর K2-র মধ্যে কি রিলেশন? K1 আর K2-র মধ্যে রিলেশনটা কি, এটা বলো। আমি কোশ্চেন অনেকগুলো পাঠাবো আজকে, ঠিক আছে? করবে সবাই। 40টা কোশ্চেন পাঠাবো। হুম, বলো সত্যি K1 আর K2-র মধ্যে রিলেশন কি হবে?
হয়েছে? বলো সবাই। ওয়ান বাই রুট অফ কে ওয়ান সমান ওয়ান বাই রুট কে টু। ঠিক করে দেখো, ঠিক করে দেখো কি আছে, তারপরে বলবে। ভালো করে দেখতে হবে। পারবে করতে? করে দেবো। দেখো, এত কিছু ভাবারই নেই। এখানে ছিল এসও থ্রি, এখানে আছে টু এসও থ্রি। তো আমি প্রথমটাকে দুই দিয়ে গুণ করে দেবো। তাহলে টু এসও টু প্লাস ও টু থেকে হচ্ছে তোমার কি ওয়ান বাই রুট ওভার কে টু স্কোয়ার। রুট ওভার কেন হতে হবে? টু এসও থ্রি। তাহলে এটা দুই গুণ করেছি মানে এটা কি হয়ে যাবে? কে ওয়ান স্কোয়ার, তাই তো? এবার এখানে কি আছে? টু এসও থ্রিটা বাঁ দিকে আছে, এখানে আছে ডান দিকে, তো এটাকে ঘোরালে কি হবে? টু এসও থ্রি থেকে টু এসও টু প্লাস ও টু, এটা হয়ে যাবে তোমার গিয়ে ওয়ান বাই কে ওয়ান স্কোয়ার। তার মানে হলো তোমার গিয়ে কে টু সমান ওয়ান বাই কে ওয়ান স্কোয়ার। ইট ইজ দ্য অ্যান্সার। কে টু সমান ওয়ান বাই কে ওয়ান স্কোয়ার, এটা হয়ে যাবে, আর কিচ্ছু না। ঠিক আছে? কে টু সমান ওয়ান বাই কে ওয়ান স্কোয়ার, বাস। এই তো, আর কি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো সবাই। সৌম্য, ঋতুপ্রীতা, সত্যজিৎ, দেবু, যারা ছিলে প্রত্যেককেই বলছি। আচ্ছা, আমার, আচ্ছা সৌম্য কি বলেছিলে? কি ও আচ্ছা, তুমি অনেক ঘোরাঘুরি করে বলেছিলে, অত দরকারই নেই। ঠিক আছে? এরকম সোজা সোজা করবে সবসময়, যেটা দেওয়া আছে সেটার সাপেক্ষেই থাকবে সবসময় এমসিকিউ গুলো। হুম, ঠিক আছে, ওকে, চলো। নেক্সট আমরা টপিক যেটা পড়বো সেটা হচ্ছে তোমার কি বিক্রিয়ার কোসেন্ট। বিক্রিয়ার কোসেন্ট, কোসেন্ট মানে কিন্তু কিছুই খুব সোজা জিনিস। যেটা তুমি পড়লে এতক্ষণ ধরে এ এ প্লাস বি বি সি সি প্লাস ডি ডি, যেটা তুমি পড়ছিলে কে, সেটাই হচ্ছে কিউ যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় নেই। বিক্রিয়া যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে কি হচ্ছে? তাহলে তোমার হচ্ছে গিয়ে, হ্যাঁ, এটা যদি মানে এ বি সি ডি ডি যখন সাম্যাবস্থায় নেই, এটা আমরা কিউসি কিউপি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তখন সেটাকে বলবো বিক্রিয়ার কোসেন্ট। কিউ সমান হচ্ছে, হ্যাঁ, মানে এবিসিডি যখন সাম্যাবস্থায় নেই তখন হচ্ছে তোমার গিয়ে কোসেন্ট বলবো সেটাকে। এবার এই যে কোসেন্টটা আছে, এই কোসেন্টটার সাথে কে এর কি রিলেশন, বা কে এর উপর কিসের কি কিভাবে ডিপেন্ড করে, বা কে এর সাথে কিভাবে সম্পর্কিত, ভালো করে দেখো। কিউ সমান যদি কে হয়, মানে কিউসি কিউসি সমান যদি কে সি হয়, তাহলে বিক্রিয়া সাম্যাবস্থায় আছে। বিক্রিয়া সাম্যাবস্থায় আছে। এবার যদি ধরে নাও যে কিউ যদি লেস দেন কে হয়, বা কিউ গ্রেটার দেন কে হয়, প্রথম এক। দুই হচ্ছে কিউ গ্রেটার দেন কে। কিউ গ্রেটার দেন কে, কিউ গ্রেটার দেন কি হবে? কিউ কখন তাহলে প্রোডাক্ট বেশি হচ্ছে, রিয়েক্ট্যান্ট কম। প্রোডাক্ট কখন বেশি হবে? বিক্রিয়া যখন কি হচ্ছে, মানে রিয়েকশনটা কোন দিকে যাবে, এটা কিন্তু তখন কি হচ্ছে, রিয়েকশন ফেভার করছে কোন দিকে যাওয়ার, না শিফট লেফট, হ্যাঁ, এটা বাঁ দিকে যাবে। এটা বাঁ দিকে যাবে। সাম্যাবস্থা কোন দিকে যাবে? বাঁ দিকে, এটা কিন্তু মনে রাখতে হবে, বাঁ দিকে যাবে, বা বাঁ দিকে সরে যাবে আর কি লিখতে পারি আমরা। কিউ লেস দেন কে যদি লিখি, তাহলে হচ্ছে তোমার কি এটা ডান দিকে যাবে, মনে রাখতে হবে, ডান দিকে সরে যাবে। ডান দিকে সরে যাবে। ঠিক আছে? তাহলে এই তিনটে জিনিস মনে রাখবে, বিক্রিয়ার কোসেন্ট, এবং কিউ সমান কে কখন হচ্ছে না যদি সাম্যাবস্থায় থাকে, আর যদি তোমার হচ্ছে গিয়ে ডান দিকে সরে যায়,
তাহলে এটা হচ্ছে, আর যদি বাঁ দিকে সরে যায় তাহলে ওটা, বুঝতে পারলে? এই হচ্ছে তোমার গিয়ে, কোনো সমস্যা নেই আশা করি এই অবধি। ঠিক, চলো, তাহলে এটা হলো কোসেন্ট। ওকে, এবার লি স্যাতেলিয়ার প্রিন্সিপাল পড়বো, তার আগে একটা ছোট্ট জিনিস একটু পড়ে নিই। ছোট্ট জিনিস একটা পড়ে নিই আমি, পড়িয়ে নিই তাহলে, তারপরে আমরা লি স্যাতেলিয়ারে ঢুকে যাবো, চ্যাপ্টারের একদম শেষ জায়গা। ধরে নাও যে এখানে মুক্ত শক্তির পরিবর্তন এবং সাম্য ধ্রুবকের পরিবর্তন, ডেল্টা জি ও কে এর সম্পর্ক, মুক্ত শক্তি মানে পরিবর্তন আর কি। হ্যাঁ, আচ্ছা, ধরে নাও একটা রিয়েকশন হচ্ছে এ প্লাস বিবি সিসি প্লাস ডিডি, এটা রিয়েকশন। এই রিয়েকশনটার জন্য আমরা কি লিখতে পারি? ডেল্টা জি সমান ডেল্টা জি নট প্লাস আর টি এল এন, কি হয়ে যাবে? সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি, এ টু দি পাওয়ার এ অ্যান্ড বি টু দি পাওয়ার অফ বি, এটা হবে, তাই তো? এটা আমরা থার্মোডাইনামিক্সের অনুযায়ী জানি যে ডেল্টা জি সমান ডেল্টা জি নট প্লাস আর টি এল এন, এটা। এখন বিক্রিয়া সাম্যাবস্থায় যদি না থাকে, সাম্যাবস্থায় না থাকলে আমরা কি বলবো? তাহলে ডেল্টা জি সমান ডেল্টা জি নট প্লাস আর টি এল এন। এই যে দেখো, এই যে ব্যাপারটা, এটা কি? এটা তখন কিউ হয়ে যাচ্ছে, আর টি এল এন কিউ। ঠিক আছে, আর টি এল এন ডেল্টা জি সমান ডেল্টা জি নট ইন্টু আর টি এল এন কিউ। এখন সাম্যাবস্থায় কি হয়? সাম্যাবস্থায় এই কিউ সমান কি হয়? কিউ সমান কে হয়ে যায়। ঠিক আছে, কিউ সমান কে। আর কি হয় না, এই ডেল্টা জিটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে সাম্যাবস্থায়। তাহলে ডেল্টা জি যদি জিরো হয়, তাই ডেল্টা জি সমান ডেল্টা জি জিরো নট প্লাস আর টি এল এন, এখানে আমি লিখবো তোমার হচ্ছে গিয়ে কে, তাই তো? তাহলে আমরা এখানে লিখতেই পারি যে ডেল্টা জি নট ইকুয়ালস টু মাইনাস আর টি এল এন কে, লিখতে পারি তো? মাইনাস আর টি এল এন কে, এটা আমরা লিখতেই পারি। হ্যাঁ, ডেল্টা জি সমান হচ্ছে তোমার গিয়ে মাইনাস আর টি এল এন কে, এটাও একটা রিলেশন মনে রাখবে। হ্যাঁ, ডেল্টা জি নট মানে হচ্ছে প্রমাণ অবস্থায়, আর ডেল্টা জি হচ্ছে যে কোনো অবস্থায়, এটা প্রমাণ অবস্থায় হয়, ডেল্টা জি নট প্রমাণ মুক্ত শক্তি। হুম, এবার তাহলে ডেল্টা জি নটের ভ্যালুটা আমি যদি এখানে বসাই, এই ইকুয়েশনটায় যদি ডেল্টা জি নটের ভ্যালুটা আমি বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো দেখো? ডেল্টা জি ইকুয়ালস টু, ডেল্টা জি নট মানে হচ্ছে মাইনাস আর টি এল এন কে প্লাস আর টি এল এন কিউ, আর টি এল এন কিউ। তাহলে দেখো ডেল্টা জি সমান হচ্ছে আর টি এল এন, কিউ মাইনাস এল এন কে, লিখতেই পারি। তাহলে আমি লিখতে পারি ডেল্টা জি সমান আর টি এল এন, লিখতে পারি কিউ বাই কে, লিখতে পারি তো? কারণ ডেল্টা জি সমান 2.303 আর টি এল এনটাকে আমি লগ লিখতে পারি, লগ কিউ বাই কে। এটা হচ্ছে তোমার কি রিলেশন। আশা করি এই অবধি কারো সমস্যা নেই, যদি কারো সমস্যা থাকে তো বলো তাহলে। বলো, সবাই বুঝতে পেরেছো? এই অবধি কারো সমস্যা আছে বলো তাহলে। বুঝতে পেরেছো সবাই? সত্যজিৎ, ঋতুপ্রীতা, সৌম্য, দেবু, প্রত্যেকে একটু রেসপন্স করবে। ওকে, চলো, ঠিক আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে তোমার কি লা সাতেলিয়ারের নীতি। হ্যাঁ,
এবং চ্যাপ্টারের শেষ টপিক আমাদের এটার পর আমরা পড়ব ইংরেজিতে লি চ্যাটেলিয়ার প্রিন্সিপাল। লি চ্যাটেলিয়ার প্রিন্সিপাল। আচ্ছা 2 মিনিট একটু ওয়েট করো, আসছে এক্ষুনি। যেটা পড়লে তখন অবধি সেটা একটু দেখো, আমি 2 মিনিটে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছ তো? একটু রেসপন্স করে দেবে সবাই। শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ওকে। চলো, লাস হাতেলিয়ার প্রিন্সিপালটা খুব সোজা। হুম দেখো, লাস হাতেলিয়ার প্রিন্সিপালটা খুব সোজা। লাস হাতেলিয়ার প্রিন্সিপালটা বেশি জটিলতার মধ্যে একদম যাবে না। তবে সোজা কি করে মনে রাখবো? দেখো, প্রথম হচ্ছে যে যেটা চেঞ্জ করবে তার ঠিক উল্টোটা হবে সবসময়। ধরো যদি কোথাও দেখো যে তোমার যদি দেখো যে কোথাও টেম্পারেচার বাড়ানো হলো, তাহলে রিয়াকশন সেদিকেই যাবে যেদিকে গেলে টেম্পারেচারটা কমবে। বুঝতে পারলে? হুম
যেদিকে গেলে টেম্পারেচারটা কমবে সেদিকেই যাবে। তো এরকমই হয়। তো ধরো কোনো কোথাও চলো আমি ধরো প্রথম হচ্ছে আমি প্রথমেই যেটা বলবো এখানে সেটা হচ্ছে তোমার গিয়ে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, মানে তোমার গাঢ়ত্ব পরিবর্তনের প্রভাব আর কি। হ্যাঁ, আচ্ছা, লাস হাতেলিয়ারের নীতিটা কি প্রথম সেটা আগে বুঝতে হবে। লাস হাতেলিয়ারের নীতি হচ্ছে যে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখবে আমাদের লাইফে, আমাদের জীবনেও দেখবে আমরা কি করি, আমরা আমাদের জীবনে দেখবে যে বাহ্যিক যে পরিস্থিতিগুলো আছে, আমাদের ঠান্ডা, ধরো এখন ঠান্ডা শীতকাল পড়েছে, ঠান্ডা লাগছে, আমরা সোয়েটার পরে নিই যাতে করে আমাদের ঠান্ডা না লাগে। তাহলে আমরা বা বা আমরা এমন দিকে যাই না বা এমন জায়গাতে যাই না যেখানে গেলে আমাদের বেশি ঠান্ডা লাগতে পারে। এবং রাস্তায় যাচ্ছিলে, ধরো একটা দিকে যেতে যেতে দেখলে কোথাও কুকুর আছে অনেকগুলো, তো কি করবে, তুমি অন্য রাস্তা দিয়ে চলে যাবে, যেদিকে গেলে ওই কুকুরগুলোর ইয়ে করবে না। তাহলে রিয়েকশন গুলো সেরকমই করে। রিয়েকশন গুলো কি করে না, রিয়েকশন গুলোর ক্ষেত্রে কি হয় না, তোমার যে তার যে কোন একটা মানে পারিপার্শ্বিক অবস্থা বা কন্ডিশনে কোন একটা শর্তের যদি পরিবর্তন করা হয়, কোন একটা শর্তের, ধরো উষ্ণতা, চাপ, বা তোমার হচ্ছে গিয়ে আহ, তোমার ইনার্ট গ্যাস যোগ করা হয়, বা ক্যাটালিস্ট যোগ করা হয়, বা গাঢ়ত্বের পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে কিন্তু কি হবে, বিক্রিয়া সেদিকেই যাবে যেদিকে গেলে পরে কি হবে না, যেদিকে গেলে তার যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের প্রভাবটা যতটা সম্ভব কম মানে সহ্য করতে হয় তাকে। হ্যাঁ, বা পরিবর্তনের প্রভাবটা যে তার উপরে খুব কম পড়ে সেই দিকেই সবসময় যাবে। ঠিক আছে? ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার গিয়ে এটা হচ্ছে আহ, তোমার লাস হাতে লেয়ারের নীতি। ঠিক আছে। তো এই লাস হাতে লেয়ারের নীতি, এটা হচ্ছে লাসা তেলের নীতি। এবার বিভিন্ন যে প্রভাবগুলো আছে সেগুলো আমরা একটু করে দেখে নেবো, জাস্ট আর কিচ্ছু না। হ্যাঁ, যে কোনটার জন্য কি হচ্ছে, যদি উষ্ণতার পরিবর্তন করা হয় তাহলে কি হবে, চাপের পরিবর্তন করা হলে কি হবে। নোটসটা আছে, দেখবো ওখানে খুব সোজা করে লেখা আছে। হ্যাঁ, যে নোটসটা তোমাদেরকে পাঠাচ্ছি সেটাতে দেখে নেবে। তবে এত নোটসের থেকেও বড় কথা যেটা মনে রাখবে, সোজা হিসাব, একদম সোজা কথা বলছি। হ্যাঁ, কোনো জটিলতার কিছু নেই। সেটা হচ্ছে তোমার গিয়ে যে যেটাই চেঞ্জ করা হবে সেটা ঠিক উল্টোটা হবে। অর্থাৎ যদি কোথাও দেখো যে আহ, চলো আমরা প্রথম থেকে একদম চলে যাই। আমরা প্রথমে চাপের প্রভাব পড়বো। চাপের প্রভাব, ধরো একটা রিয়েকশন লিখছি, দেখো এটা কি বুঝতে পেরে যাবে বাকি সব। N2+3H2 থেকে 2NH3। ধরো এখানে চাপ বাড়ালে রিয়েকশন কোন দিকে যাবে, ফরওয়ার্ডে না ব্যাকওয়ার্ডে? যদি চাপ বাড়ানো হয়, প্রথম কথা দেখো যে চাপ যদি বাড়ানো হয়, চাপ বাড়ালে কোন দিকে যাবে, যেদিকে গেলে চাপ কমবে। যদি চাপ যদি বাড়ানো হয় তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, ঠিক তার উল্টো দিকে, যেদিকে গেলে চাপটা কমে যাবে সেদিকে যাবে। চাপ কমবে কোন দিকে, দেখো এখানে কত মোল গ্যাস আছে, 4 মোল গ্যাস আছে। এখানে কত মোল গ্যাস আছে, 2 মোল গ্যাস আছে। যেখানে ভাই গ্যাস কম আছে সেখানে চাপও কম হবে, খুব স্বাভাবিক বিষয়। যেখানে গ্যাস কম সেখানে চাপও তো কম, ঠিক কি না? হ্যাঁ, তাহলে যেখানে কম মোল গ্যাস আছে সেখানে গ্যাসের চাপও কম হচ্ছে। তাহলে যদি ফরওয়ার্ডে যায় তাহলে চাপ কমবে। তাহলে চাপ কমা, চাপ যদি বাড়ানো হয়, তাহলে কি হবে, কোন দিকে যাবে না, সম্মুখবর্তী হবে। সম্মুখবর্তী হবে। ঠিক আছে, বিক্রিয়ার কোন দিকে হবে, সম্মুখবর্তী বিক্রিয়াটা বেশি প্রেফার করবে। বোঝা গেল? সম্মুখবর্তী বিক্রিয়াটাকে প্রেফার করবে, কেননা ওদিকে গেলে চাপ কমছে। তাহলে আমি কি বুঝলাম এখান থেকে, দেখো একটা বুঝলি চাপ কমালে কি হবে, চাপ যদি কমানো হয়, যদি চাপ কমিয়ে দেওয়া হয়, ধরো এখানে এই বিক্রিয়াটাতেই চাপ কমিয়ে দেওয়া হলো, চাপ কমালে, চাপ কমালে কি হবে, চাপ কমালে সেদিকেই যাবে যেদিকে গেলে তোমার হচ্ছে গিয়ে চাপ বাড়বে। তো চাপ বাড়বে কোন দিকে, বিপরীত বিক্রিয়াতে, ব্যাকওয়ার্ডের জন্য। তাহলে চাপ কমালে কি হবে, ব্যাকওয়ার্ড হয়ে যাবে। তাহলে বোঝা গেল তো বিষয়টা।
চাপ বাড়ানো বা কমানোর ক্ষেত্রে কি প্রভাব পড়ছে? চাপের প্রভাব যদি বলে তাহলে চাপ যেখানে তোমার হচ্ছে গিয়ে গ্যাসের অনুসংখ্যা বাড়বে, মানে মোল সংখ্যা বেড়ে যাবে। মোল সংখ্যা যদি বেড়ে যায় তাহলে চাপও বাড়বে। তো চাপ যত বাড়বে তত তোমার যদি চাপ বাড়ানো হয় নরমালি, তাহলে সেদিকে যাবে, যেদিকে গেলে চাপ কমবে। বোঝা গেল? এই অবধি বলো। লাসাতিল প্রিন্সিপাল প্রথম যেটা চাপের প্রভাব, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পেরেছো কি পারোনি বলো একবার। দেবু, সৌম্য, ঋতুপ্রীতা, যারা আছো, রিনু ছিল, রিনু আছো, আর নতুন যে আছো একটু রেসপন্স করবে তুমিও। তুমি বুঝতে পারোনি? আচ্ছা, আমি বললাম যে চাপ যদি বাড়ানো হয় তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? যেদিকে গেলে চাপটা কমবে। যদি চাপ কমানো হয় তাহলে কোন দিকে যাবে? যেদিকে গেলে চাপটা বাড়বে। মানে যেটা তুমি করবে ঠিক তার উল্টোটা। ঠিক আছে, তোমার খিদে পেলে যেমন খাও, সেরকম চাপ যদি কমে যায় তাহলে কোন দিকে যাবে? যেদিকে গেলে চাপ বাড়বে। হ্যাঁ, মানে বাইরের যে প্রভাবটা, অর্থাৎ চাপটা যে কমানো হচ্ছে, সেটার প্রভাবটা যতটা সম্ভব তার উপরে কম পড়ে, সেটা সে দেখবে। তাহলে কম পড়ে মানে কি? ঠিক তার উল্টোটা হবে। হুম, তুমি যদি দেখো যে কোনো দিকে গেলে তোমার কেউ ঠেঙাচ্ছে, তো সেদিকে যাবে যেদিকে গেলে তুমি ঠেঙানি খাবে না। ঠিক আছে, সেরকম তো আমরা সবসময় কি করি, বাইরের যে প্রভাবটা সেটা আহ, আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই তো? আমাদের বাইরের যে প্রভাবটা সেটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। ধরো কারো রাগ হয়েছে, তুমি কি করো? রাগ ভাঙানোর চেষ্টা করো, এমন কিছু করো যাতে করে তার রাগ ভেঙে যায় বা রাগ কম হয়। তাই তো, আমরা সেটাই তো করি সবসময়। অর্থাৎ বাইরের যে পরিস্থিতি, বাইরের যে শর্ত, বাহ্যিক যে শর্তটা, সেটা চেঞ্জ করলে পরে সেটার যে প্রভাব সেটা যতটা কম পড়ে সেটা দেখতে হবে। তো চাপ যদি বাড়ানো হলো, চাপ বাড়ালে কি হবে? চাপ বাড়ালে বিক্রিয়াটা সেদিকেই যাবে যেদিকে গেলে চাপ কমবে। তো চাপ কোন দিকে কমবে? যেদিকে গেলে গ্যাসের মোল সংখ্যা কমবে। এখানে 4 মোল গ্যাস আছে ধরে নাও, 1 আর 3 4, আর এখানে 2 মোল গ্যাস আছে। তো যেখানে 4 মোল গ্যাস আছে সেখানে তো চাপ বেশি, আর যেখানে 2 মোল গ্যাস আছে, কম গ্যাস, সেখানে তো চাপ কম। তাহলে চাপ যদি তোমার কম, কোন দিকে? চাপ সম্মুখবর্তী হলে, অর্থাৎ যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় তাহলে কিন্তু চাপ কমছে। তাহলে চাপ বাড়ালে কোন দিকে যাবে? যেদিকে গেলে চাপ কমবে। চাপ কমছে কোন দিকে? না সম্মুখবর্তী বিক্রিয়ার দিকে চাপ কমে যাচ্ছে। যদি 2NH3 যত হবে তত চাপ কমতে থাকবে। তাহলে চাপ বাড়ালে পরে কোন দিকে যাবে? যেদিকে গেলে চাপ কমবে, সেটা কোন দিকে? সম্মুখবর্তী। চাপ যদি কমানো হয় তাহলে কোন দিকে যাবে? না ব্যাকওয়ার্ড। যেদিকে গেলে চাপ বাড়বে, চাপ বাড়বে কোন দিকে? ব্যাকওয়ার্ডে। এবার বুঝতে পারলে দেবু? দেবু বুঝতে পেরেছ? বাকিরা? সৌম্য? আচ্ছা, সৌম্য বুঝতে পেরেছ? ঋতুপ্রীতা বুঝতে পেরেছ? সত্যজিৎ বুঝতে পেরেছ? অতীন্দ্রনাথ? আচ্ছা, ঠিক আছে, গুড। চলো, তাহলে এটা হলো চাপের প্রভাব, আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা চলে যাচ্ছি তোমার হচ্ছে গিয়ে আহ, যদি নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হয় তাহলে কি হবে চেঞ্জটা? এবার হচ্ছে, আচ্ছা তাপমাত্রাটা বলে দিই। তাপমাত্রার প্রভাব। এবার দেখো তাপমাত্রার ক্ষেত্রে কি হচ্ছে। ধরে নাও যে যদি ধরো একটা বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করা হলো, তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে যেমন ধরো, N2 প্লাস 3H2 থেকে 2NH3, এটা একটা রিয়েকশন। বিক্রিয়া দেখো দু রকমের হতে পারে, একটা তাপদায়ী হতে পারে, একটা তাপগ্রাহী হতে পারে, তাই তো? তাপগ্রাহী হতে পারে, একটা তাপদায়ী হতে পারে। এখানে যদি এটা ডেল্টা এইচ সমান এখানে কি হচ্ছে? নেগেটিভ। অর্থাৎ বিক্রিয়াটা হচ্ছে কি তাপমোচী, অর্থাৎ তাপ উৎপন্ন করছে, তাই তো? তাপ উৎপন্ন করছে, অর্থাৎ এদিকে গেলে কি হচ্ছে? যদি তাপ উৎপন্ন করে তাহলে তাপ তো বাড়ছে, ঠিক কিনা? এদিকে তাপ বাড়ে, তাপ বাড়ে, তাই তো? আচ্ছা, তাপ বাড়ে মানে তাপমাত্রাও বাড়ে। এটা তাপ বাড়ে মানে তাপমাত্রাও বাড়ে।
তাই তো? এখন দেখো, তাহলে যদি এখানে যদি তাপমাত্রা বাড়ানো হয় ধরো, তাহলে তাপমাত্রা যদি বাড়ানো হয়, তাপমাত্রা বাড়ালে কি হবে? তো কোন দিকে যাবে? যেদিকে গেলে তাপমাত্রা কমবে। তাপমাত্রা কোন দিকে তোমার যাচ্ছে? তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে কোন দিকে যাবে? তাপমাত্রা বৃদ্ধি করলে যেদিকে গেলে তাপমাত্রা কমবে। তো সম্মুখ বিক্রিয়ায় তো তাপমাত্রা কমছে, বাড়ছে, তাহলে বিপরীত বিক্রিয়ার দিকে কি হবে না, তোমার হচ্ছে তাপমাত্রা কমবে। তাপমাত্রার ব্যাপারটা বুঝতে পারলে? ঠিক সেম। এটা তাপমোচী না তাপগ্রাহী সেটা দেখতে হবে। তাপ এখানে তাপমোচী, এটা এটা নেগেটিভ, ডেল্টা এইচ নেগেটিভ হচ্ছে, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে। তাপ যদি উৎপন্ন হচ্ছে তাহলে কি হবে না, তাহলে তোমার এখান থেকে সেদিকে তাপমাত্রা যদি বাড়ানো হয় সেদিকেই যাবে, যেদিকে গেলে তাপমাত্রা কমবে। তো তাপমাত্রা কমছে এখানে কোন দিকে না, বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমছে। বোঝা গেল এটা? বলো, কারো সমস্যা থাকলে বলো। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, ঠিক আছে। চলো, নেক্সট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার গিয়ে নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব একটা আছে। আর গাঢ়ত্বটা তো বুঝতেই পারবে, ওটা বিশেষ কিছু ব্যাপার নেই। চলো, নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব। নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব। এখন দেখো, যে যদি স্থির উষ্ণতায়, যদি ধরো চাপ স্থির রেখে যদি নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হয়, তাহলে কি হবে না, বিক্রিয়ার যে সিস্টেম, সেই বিক্রিয়া সিস্টেমের আয়তন বৃদ্ধি পাবে, তাই তো? বিক্রিয়া সিস্টেমের আয়তন বৃদ্ধি পাবে। এখন আয়তন বৃদ্ধি পায়, তাহলে আয়তন মানে কি, মোল সংখ্যা তো একই থাকছে। ধরো একটা রিয়েকশন, আমি সাপোজ ধরো N2+3H2, এটাই লিখছি, এই রিয়েকশনটা দিয়ে বোঝাই সবগুলো, 2NH3। তো এখানে দেখো, এখানে যদি আমি ধরো নিষ্ক্রিয় গ্যাস যোগ করি, তো নিষ্ক্রিয় চাপ যদি স্থির থাকে, নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ, তাহলে দেখো এই যে গ্যাসের যে মোল সংখ্যাগুলো, এগুলোর তো কোনো চেঞ্জ হবে না। ধরো আমি এখানে যে বিক্রিয়া মিডিয়ামে আমি ধরো কোনো একটা নিষ্ক্রিয় গ্যাস যোগ করেছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, কিছু একটা যোগ করে দিয়েছি আমি। তো ওই যোগ করলে তো N2H2 বা NH3 এদের মোল সংখ্যার কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কি, আয়তনের পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? আয়তনের। তাহলে এন যদি একই থাকে আর ভি, তাহলে গাঢ়ত্ব সমান কি হয়, N/V। তাহলে এন সেম আছে, এটা কনস্ট্যান্ট আছে, আর এটা বৃদ্ধি পেল, তাহলে সি এর মানটা কি হবে বলো? সি কমে যাবে, গাঢ়ত্ব কমবে। গাঢ়ত্ব কমবে কিনা? তাহলে যদি যদি তোমার চাপ স্থির রেখে নির্দিষ্ট উষ্ণতায় নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হয়, তাহলে আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে আয়তন বৃদ্ধি পেলে গাঢ়ত্ব হ্রাস পাবে। এখন গাঢ়ত্ব, তাহলে গাঢ়ত্ব যদি হ্রাস পায়, তাহলে কোন দিকে যাবে বিক্রিয়াটা? যেদিকে গেলে গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে। গাঢ়ত্ব কোন দিকে বৃদ্ধি পাবে না, যেদিকে মোল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো মোল সংখ্যা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে ভাই? এখানে তো 4 মোল ছিল, আর এখানে 2 মোল আছে, আর তাহলে কোন দিকে যাচ্ছে? তাহলে বিপরীত বিক্রিয়া যদি হয়, বিপরীত দিকে যাবে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস যদি যোগ করে, তাহলে বিপরীত বিক্রিয়াটাকে কি করবে? ফেভার করবে। বোঝা গেল? তাহলে নিষ্ক্রিয় গ্যাস যদি যোগ করে, তাহলে হচ্ছে তোমার গিয়ে বিপরীত বিক্রিয়াকে ফেভার করবে এবং পিছনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে? বুঝতে পারলে এই অবধি? বলো, বলো ঠিক আছে কিনা? নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাবটা বুঝতে পেরেছো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? দেবু, বুঝতে পেরেছো? আচ্ছা, ঋতুপ্রীতা, দেবু, সবাই সবাই বুঝতে পেরেছো আশা করি। কিছু নেই, যে একইভাবে গাঢ়ত্বর ক্ষেত্রেও সেম হবে, গাঢ়ত্ব ক্ষেত্রেও যা হবে মানে সেম হবে।
এখানে কোনো আলাদা কিছু নেই। আচ্ছা, অনুঘটকের প্রভাব যদি জানতে চাই তাহলে মনে রাখবে যে এখানে অনুঘটকের কি হবে, কোনো প্রভাব কিন্তু সেভাবে করে না। অনুঘটকের উপর কোনো অনুঘটকের এর উপরে কোনো প্রভাব নেই। এই হলো পুরো চ্যাপ্টার, এর বাইরে আর কিচ্ছু নেই। এই হলো তোমার গিয়ে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, পুরো চ্যাপ্টার। আমি কোশ্চেন এবং নোটস দুটোই পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখনই পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, তোমরা বলো যদি কারো কোনো সমস্যা আছে সেগুলো বলো আমাকে। পরের দিন আবার যেমন অর্গানিক পড়ছিলাম সেরকম পড়বো, জাস্ট তার মাঝে একটা ইয়ে হয়ে গেল, পড়া হয়ে গেল একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন পড়বেই, একদম একদম নিশ্চিত থাকো। কোশ্চেন যে কোনো কিছু হতে পারে, সে তোমার ওই ইয়ের থেকে হতে পারে, ওই যে যেটা তোমার হচ্ছে গিয়ে কি বলে ওই সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য থেকে হতে পারে, হ্যাঁ, যে কোনটা বেশি কোনটা কম সেটা থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, বলো যদি কারো কোনো সমস্যা আছে বলো, তাহলে চ্যাপ্টার শেষ, আর কিছু নেই। হ্যাঁ আছে, সেই আয়নিক ইকুইলিব্রিয়াম তোমাদের সিলেবাসে আছে। আয়নিক ইকুইলিব্রিয়ামটা আলাদা করে একদিন পড়াতে হবে। একদিনে হবে না, আয়নিকটা আয়নিকটা বড়, আয়নিকটা দুটো ক্লাস লাগবে। আয়নিকটা এটা এটা দেখবে একদম শুধু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপরই কোশ্চেন দেওয়া আছে। যদি আরো কোশ্চেনের দরকার বলবে পাঠাবো। হ্যাঁ, যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে একদম এসএসসি ওরিয়েন্টেড কোশ্চেন, অবশ্যই করবে এগুলো ভালো করে। আচ্ছা, নেক্সট ডে কোশ্চেন থেকে প্রমাণ, কোশ্চেন থেকে কোশ্চেন দেখো, কোশ্চেন থেকে দুটো ভ্যালু দিয়ে দিতে পারো তোমাকে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেন্টের আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা কোশ্চেন্টের তিনটে ভ্যালু পাওয়া যায়। হ্যাঁ, এটা একটু মনে রেখে দেবে, কোশ্চেন্টের কিউর তিনটি ভ্যালু পাওয়া যায়। সেটার উপরে ডিপেন্ড করে বিক্রিয়াটা ইয়ে করার। হ্যাঁ, তো একটা 10⁻³ থেকে বেশি হতে পারে, একটা 10⁻, তোমার -3 থেকে কম হতে পারে, একটা 10⁻³ থেকে মধ্যে হতে পারে। এটা হচ্ছে কিউ ইজ, ধরো তোমার হচ্ছে গিয়ে 10⁻⁻3, এটার থেকে তোমার হচ্ছে গিয়ে কম। তাহলে বিক্রিয়া কি হয়েছে, 10⁻⁻3 মানে কিউ মানে কি, প্রোডাক্ট বাই রিয়েক্টেন্ট। কিউ মানে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন রিয়েক্টেন্ট। তার মানে প্রোডাক্ট খুব কম তৈরি হয়েছে, তাই তো? প্রোডাক্ট খুব কম তৈরি হয়েছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে রিয়েকশনটা, এটা তোমার রিয়েক্টেন্ট এখানে ডোমিনেট করছে, রিয়েক্টেন্ট বেশি আছে। তো রিয়েক্টেন্ট বেশি মানে কি, বিক্রিয়া শুরু হয়েছে সেই সবে, বিক্রিয়া শুরু। যদি কিউ গ্রেটার দেন 10⁻³ হয়, তার মানে কি হয়, বেশিরভাগটাই প্রোডাক্ট আছে, তবে 10⁻³ হয়েছে, এটা প্রোডাক্টটা ডোমিনেট করছে। প্রোডাক্ট যদি বেশি হয় তাহলে বিক্রিয়া প্রায় শেষের মুখে, বিক্রিয়া শেষের মুখে। আর যদি কিউ হচ্ছে তোমার 10⁻³ থেকে 10⁻+3 মধ্যে হয়, তাহলে এটা কি হচ্ছে না, এটা তোমার হচ্ছে গিয়ে বিক্রিয়াটা চলছে আর কি সেই সময়। হ্যাঁ, সাম্যাবস্থায় আছে বলে ধরে নেওয়া হয়। বোঝা গেল? অর্গানিক পার্টে কি কি পড়ানো হয়েছে? অর্গানিক পার্টে তোমার হচ্ছে গিয়ে আমরা রিয়েকশন ইন্টারমিডিয়েট এবং হচ্ছে তারপরে রিয়েকশন মেকানিজম গুলো অবধি কমপ্লিট করেছি। হ্যাঁ, রিয়েকশন মেকানিজম, রিয়েকশন ইয়ে অবধি কমপ্লিট হয়েছে। এরপরে পরের দিন আমরা ওই অ্যালকিন অ্যালকাইনটা পড়বো, হাইড্রোকার্বনটা। বুঝা গেল? কোশ্চেন থেকে এগুলো থেকে জিজ্ঞাসা করতে পারে, কোশ্চেন থেকে জিজ্ঞাসা করতে পারে তোমার হচ্ছে গিয়ে যে মানে এরকম তোমাকে ওই রিয়েক্ট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশন দিয়ে দিল, সেখান থেকে কিউ বের করতে বলতে পারে। তাছাড়া কিউ আর কে এর মধ্যে তোমাকে রিলেশন বের করতে বলতে পারে, এরকম বলতে পারে কোশ্চেন, আর কিছু না। ঠিক আছে, যা দেবে সোজা কোশ্চেন দেবে, চিন্তা নেই। ঠিক আছে, তাহলে চলো এই অবধি রইলো আজকে। নেক্সটে আমরা নতুন টপিক এর সাথে শুরু করবো।